প্রিয় ভিউয়ার্স, আজকে আমি আবারও আপনাদের সামনে আপনাদের পরিচিত। তো আমি কোন বিষয় নিয়ে আলোচনা করব এই বিষয়ে তো আপনারা আগেই ইন্ট্রোডাকশন ভিডিওতেই পেয়েছেন বা থাম্বনেইলেই দেখতে পেয়েছেন এখনো। তো শুরু করার আগে একটি কথাই বলছি আপনারা আমার সাথে থাকুন। আমি চেষ্টা করব যে আপনারা যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশনে যান, হিস্ট্রি থেকে যে কয়েকটি প্রশ্ন থাকে এইগুলো আপনাদের আমি দিয়েই দেব। আমি চেষ্টা করব পুরোপুরি, আপনারা যদি সাথে থাকেন, কথা দেন। তার আগে একটি কথা, কিছু শূন্যতাকে ছড়িয়ে দাও পূর্ণতার মাঝে, আর কিছু পূর্ণতাকে কুড়িয়ে নাও শূন্যতার আছে। তো যাই হোক, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমাদের আজকের টপিকসে যাই, শুরু করি। তো আমরা আজকে কোথা থেকে পড়বো এই বিষয়ে তো জানো সবাই, তবু বলছি আবারও আমরা এনসিয়েন্ট হিস্ট্রি থেকে পড়বো। আমরা গতকাল আলোচনা করেছিলাম এনসিয়েন্ট হিস্ট্রিকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে। এনসিয়েন্ট হিস্ট্রিকে সাধারণত 3টি ভাগে ভাগ করা হয়ে থাকে: প্রি হিস্টোরিক, প্রোটো হিস্টোরিক এবং হিস্টোরিক। তো আমরা প্রি হিস্টোরিকটিকে আরও 2টি ভাগে ভাগ করেছিলাম, একটি স্টোন এজ, একটি কপার এজ। তো আমরা আজকে যে বিষয়টি পড়বো এই বিষয় হলো স্টোন এজ। এই স্টোন এজের মধ্যে কি কি আছে এগুলো পড়বো। সো লেটস স্টার্ট। টুডেজ টপিকস অফ আস ইজ স্টোন এজ। স্টোন এজ, যেটিকে প্রস্তর যুগ বলা হয়ে থাকে। প্রস্তর যুগ। আমাদের মূল টপিকস কিন্তু এনসিয়েন্ট হিস্ট্রি, এগুলো কিন্তু মাথায় রাখো। প্রস্তর যুগ, এই প্রস্তর যুগকে আমি আগের দিনের ভিডিওতে আমি বলেই দিয়েছি, এই প্রস্তর যুগকে 3টি ভাগে ভাগ করা হয়ে থাকে। কি কি? পালিওলিথিক, পালিওলিথিক, মেসোলিথিক এবং নিওলিথিক। এই 3টি ভাগে ভাগ করা হয়ে থাকে এনসিয়েন্ট এই স্টোন এজকে। পালিওলিথিক মানে কি? প্রত্নপ্রস্তর যুগ, মেসোলিথিক মধ্যপ্রস্তর যুগ এবং নিওলিথিক নব্য প্রস্তর যুগ। এই 3টি ভাগে ভাগ করা হয়ে থাকে। তো আমি আগে ইন্ট্রোডাকশন ভিডিওতেই বলে দিয়েছি যে আমাদের মূল ইম্পর্টেন্ট যে বিষয়গুলো আছে এইগুলো আছে নিওলিথিকে। আমাদের এখান থেকে প্রশ্ন থাকতে পারে কখনো কখনো, বিশেষ এখান থেকে প্রশ্ন থাকবে না, কিন্তু এখানে একটি টপিকস আমি আগের দিন বলেছি যে এখানে একটি সভ্যতা পাবো, যে সভ্যতার নাম মেহেরগড় সভ্যতা। ভারতবর্ষে মানব সভ্যতা কিভাবে বিকাশ হয়েছে এই মেহেরগড় সভ্যতা থেকে আমরা পাবো। তো পরীক্ষায় অনেক সময় মেহেরগড় সভ্যতা থেকে প্রশ্ন থাকে, আমি চেষ্টা করব কোন কোন জায়গা থেকে প্রশ্ন থাকে এই বিষয়গুলো তুলে ধরার। আচ্ছা, এই পালিওলিথিক পিরিয়ড, মেসোলিথিক পিরিয়ড এবং নিওলিথিক পিরিয়ড, এই 3টি পিরিয়ডের মধ্যে, এই 3টি পিরিয়ডের সময়সীমা বিভিন্ন ঐতিহাসিকদের বিভিন্ন মতামত রয়েছে এর উপর। এর মধ্যে কমন যে বিষয়টি, এই কমনটি আমি এখানে নিয়ে এসেছি। তো এই প্রত্নপ্রস্তর যুগের সময়সীমাকে বিভিন্ন ঐতিহাসিকরা unknown to 9000 BC বলে থাকেন। এই মেসোলিথিকটিকে 9000 BC থেকে 4000 BC এবং এই নিওলিথিক পিরিয়ডকে 4000 BC থেকে 1800 BC পর্যন্ত এই সময়সীমাটিকে বলে থাকেন অনেকে। এখন প্রশ্ন আসতে পারে অনেকের বিসি কি? আমরা অনেক সময় ইতিহাসে এইগুলো জিনিস পাই, এই দুটি টার্ম আমরা অনেক সময় পাবো, বিসি এবং এডি। এই 2টি টার্ম অনেক সময় পাবো। আমারও এগুলো বুঝতে অনেক সময় গিয়েছে, এই হিসেবগুলো মিলাতে পারতাম না, এমন অসুবিধা হতো। আপনাদের অসুবিধা হবে স্বাভাবিক। এই বিসিটি কি? বিসি হলো বিফোর ক্রাইস্ট।
যে যীশু খ্রিস্টের জন্মের পূর্ব মুহূর্ত পর্যন্ত, যীশু খ্রিস্টের জন্ম হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যে সময়, এই সময়টুকুকে বিসি বলা হতো, বিফোর ক্রাইস্ট, খ্রিস্টপূর্ব আমরা যেটাকে বলে থাকি। মনে করো এখানে এই জায়গায় এসে মনে করো যীশু খ্রিস্টের জন্ম হয়েছে, এর পূর্বের জায়গা যেগুলো এগুলো বিসি, বিফোর ক্রাইস্ট, এবং পরের জায়গা যেগুলো এগুলো এডি, অ্যান্নো ডোমিনি, যীশু খ্রিস্টের জন্মের পর খ্রিস্টাব্দ, এই জায়গাটুকু। মনে করো এখন আমি যদি তোমাকে প্রশ্ন করি যে তোমার যে জন্ম, তোমার জন্মের কত বছর আগে তোমার মায়ের বিবাহ হয়েছিল, তুমি স্বাভাবিক বলতে পারবে, আমিও বলতে পারবো। ঠিক ওইভাবে যীশু খ্রিস্টের জন্মের পূর্ব মুহূর্ত পর্যন্ত সময়টুকু, এই সময়টুকুকে সাধারণত বিসি বলা হয়ে থাকে, আর এর পরবর্তী সময়টিকে এডি বলা হয়ে থাকে। সুতরাং এই দুটি টার্ম তোমরা ভালো করে মনে রাখবে। এবার প্রাগৈতিহাসিক যুগ বলতে আমরা তো আজকের আলোচনা করছি প্রাগৈতিহাসিক যুগ থেকে, প্রি হিস্টোরিক পিরিয়ড থেকে। তো প্রাগৈতিহাসিক যুগ কোন সময়টিকে বলা হয়? বিভিন্ন ঐতিহাসিকদের মতে প্রাগৈতিহাসিক যুগ হলো ভারতবর্ষে লিপি আবিষ্কারের পূর্ব মুহূর্ত পর্যন্ত সময়টিকে প্রাগৈতিহাসিক যুগ বলে। তো ভারতবর্ষে প্রথমে মানুষ বসবাসের চিহ্ন কোথায় পাওয়া গিয়েছিল? যদি কখনো প্রশ্ন থাকে, আমি 2 মার্কে 2টি প্রশ্ন বলে দিচ্ছি, হয়তো কখনো কখনো প্রশ্ন থাকতে পারে যে ভারতবর্ষে মানুষ বসবাসের চিহ্ন প্রথম পাওয়া গিয়েছিল শিবালিক পর্বতে, প্লিওসিন যুগের সঞ্চয়ের মধ্যে পাওয়া গিয়েছিল। এবং ওই ধরনের মানব জাতি, যে মানব জাতিকে এখানে পাওয়া গিয়েছিল, কঙ্কাল পাওয়া গিয়েছিল, হাড় পাওয়া গিয়েছিল, ওই ধরনের মানব জাতির নাম দিয়ে দেওয়া হয়েছিল রামাপিতেকাস, রামাপিতেকাস। এবং এটি কে আবিষ্কার করেছিলেন এবং কত খ্রিস্টাব্দে তাও বলে দিচ্ছি। এটি আবিষ্কার করেছিলেন জি লিউইস নামের একজন প্রত্নতত্ত্ববিদ, এবং 1934 সালে এটি আবিষ্কার করেছিলেন যে ভারতবর্ষে রামাপিতেকাস নামক মানব জাতির প্রথম এখানে বসবাস। এটি শিবালিক পর্বতে এর চিহ্ন পাওয়া গিয়েছে। তো আমরা এবার আলোচনা করব, আমরা এখানে জানলাম যে এই প্রত্নপ্রস্তর যুগের সময়সীমা কতটুকু, এবং মেসোলিথ মধ্যপ্রস্তর যুগের সময়সীমা কতটুকু, এবং নব্যপ্রস্তর যুগের সময়সীমা কতটুকু। এই জায়গাগুলো থেকে কখনো কখনো প্রশ্ন থাকতে পারে, সুতরাং এগুলো ভালো করে দেখে নাও। তো প্রত্নপ্রস্তর যুগ, পালিওলিথিক এজের সময়সীমা আননোন পিরিয়ড টু 9000 বিসি, মেসোলিথিক 9000 বিসি টু 4000 বিসি, এবং নিওলিথিক 4000 বিসি টু 1800 বিসি। তো এই জায়গাগুলো ভালো করে দেখে নাও। আমি এইগুলো এখন মুছে দিচ্ছি। এখন আমরা দেখবো কি যে এই পালিওলিথিক পিরিয়ড, এই প্রত্নপ্রস্তর যুগ, এই প্রত্নপ্রস্তর যুগের আবিষ্কার কোন কোন জায়গায় হয়েছে, কোন কোন জায়গায় প্রমাণ পাওয়া গিয়েছে। বিভিন্ন জায়গায় ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের প্রমাণ পাওয়া গিয়েছে। এর মধ্যে আমি কয়েকটি বলবো, কারণ এগুলো পুরোগুলো আমাদের জানার দরকার নেই, কারণ এখান থেকে তেমন প্রশ্ন থাকবে না। 2-1টি জায়গা আমি বলে দিচ্ছি, এবং তারা কি কি যন্ত্রপাতি ব্যবহার করত, কিভাবে তাদের জীবন ধারণ করত, কি কি বস্তু আহরণ করত, তাদের প্রধান জীবিকা কি ছিল, এই বিষয়গুলো আমি এখানে বলে দিচ্ছি। তো আমি এগুলো মুছে দিচ্ছি আপাতত। তো আমরা আজকে এখন আলোচনা করব এই প্রত্নপ্রস্তর যুগের প্রত্নপ্রস্তর যুগ। এই প্রত্নপ্রস্তর যুগে চিহ্ন পাওয়া স্থানগুলো, চিহ্ন পাওয়া স্থান কোন কোন জায়গায় এর চিহ্ন পাওয়া গিয়েছিল, আমরা এগুলো এখানে লিখে দিচ্ছি। কয়েকটি জায়গা, যেমন গুজরাট রাজ্যের নর্মদা উপত্যকা, সবরমতী উপত্যকা, হাতনুড়া ইত্যাদি জায়গায় এর প্রমাণ পাওয়া গিয়েছিল। আবার অন্ধ্রপ্রদেশের গিসলুর, নেল্লোর, রেনগুন্ডা
ইত্যাদি জায়গায় এর প্রমাণ পাওয়া গিয়েছিল। আবার উড়িষ্যায় এর কিছুটা প্রমাণ পাওয়া গিয়েছে। উড়িষ্যার ময়ূরভঞ্জ নামের একটি জায়গায়, ময়ূরভঞ্জ নামের একটি জায়গায় এর প্রমাণ পাওয়া গিয়েছে। ময়ূরভঞ্জ এবং হাংসি উপত্যকা এগুলোতেও এর কিছুটা প্রমাণ পাওয়া গিয়েছে। তো এই জায়গাগুলো দেখে নিন, এই জায়গাগুলো আমি মুছে দেব আবারও, কারণ এই জায়গাগুলো থেকে তেমন প্রশ্ন থাকবে না, শুধু জানার জন্য এগুলো আমি তুলে দিলাম, না হলে আবার পরবর্তীতে অসুবিধা হবে এই জন্য। ঠিক আছে, এই সময়ের মানুষ যে যন্ত্রপাতিগুলো ব্যবহার করত, এগুলোর মধ্যে হাত কুটার, যেটাকে আমরা হ্যান্ড এক্স বলে থাকি, হ্যান্ড এক্স, তারপর চপার, তারপর ছিদ্রক, এগুলো মানুষ ব্যবহার করত। তারপর স্ক্রেপার নামের আরো একটি ছাঁচুনি, যেটাকে আমরা রাজমিস্ত্রিগুলো ব্যবহার করে ছাঁচুনি, এগুলো স্ক্রেপার কিংবা ব্লেড ব্যবহার করত, যেগুলোকে ছুরির ফলা বলা হয়ে থাকে, এগুলো মানুষ এই সময়ে ব্যবহার করত। সুতরাং এই জায়গা থেকে প্রশ্ন যদি থাকে, তাহলে প্রশ্ন এভাবেই থাকতে পারে যে কয়েকটি অপশন দিয়ে যে প্রত্নপ্রস্তর যুগের মানুষরা এর মধ্যে কোনটিকে তাদের যন্ত্রপাতি হিসাবে ব্যবহার করত। তো এই জায়গাগুলো হলো তাদের যন্ত্রপাতি। তো তাদের প্রত্নপ্রস্তর যুগের মানুষের জীবিকা ছিল, প্রত্নপ্রস্তর যুগের জীবিকা কি ছিল? যাযাবর পশুপালন, ফলমূল সংগ্রহ, এবং শিকার, এগুলির দ্বারা মানুষ তাদের জীবিকা নির্বাহ করত এই প্রত্নপ্রস্তর যুগে। তো প্রত্নপ্রস্তর যুগ থেকে আপাতত আমাদের আর তেমন বিষয় এখান থেকে পাওয়ার নেই। তো আমরা এখন আমরা পড়ব মেসোলিথিক পিরিয়ড, মধ্যপ্রস্তর যুগ। এই মধ্যপ্রস্তর যুগের মানুষ কিভাবে বসবাস করতো। আচ্ছা, আরো একটি বিষয় হলো যে এখানে অনেক সময় ইতিহাস থেকে প্রশ্ন থাকে যে স্যার এখানে তাদের ধর্মীয় বিষয় কি ছিল, কারণ অনেক সময় থাকে এখানে ধর্মীয় বিষয়ে তেমন কোনো চিহ্ন পাওয়া যায়নি। এই জায়গায় মধ্যপ্রস্তর যুগে এসে মানুষের কিছুটা এখানে ধর্মীয় বিশ্বাসের প্রমাণ পাওয়া গিয়েছে, কিন্তু এই জায়গায় মানুষের ধর্মীয় বিশ্বাসের উপর কোনো প্রমাণ পাওয়া যায়নি। ঠিক আছে, এগুলো আপনারা চাইলে নোট করতে পারেন। আমরা প্রত্নপ্রস্তর যুগ এতক্ষণে দেখলাম। তো এই জায়গা থেকে তেমন ইম্পর্টেন্ট বিষয় নেই, তবুও দেখে নিলে ভালো হয়। আমরা এবার পড়ব মধ্যপ্রস্তর যুগ। এই মধ্যপ্রস্তর যুগের সময়সীমা আমি আগে লিখে দিয়েছি, তবু লিখে দিচ্ছি আবার। 9000 BC থেকে 4000 BC এই সময়সীমা। এগুলোর প্রমাণ কোথায় কোথায় পাওয়া গিয়েছে, চিহ্ন পাওয়া স্থানগুলো কোন জায়গায় এগুলোর চিহ্ন পাওয়া গিয়েছে। যেমন মধ্যপ্রদেশের আদমগড়, ভীমবেটকা,
ভীমবেটকা এবং পঞ্চম মান্ডি। পঞ্চম মান্ডি এই জায়গাগুলোতে, মধ্যপ্রদেশের এই জায়গাগুলোতে এর প্রমাণ পাওয়া গিয়েছে। এছাড়াও আরো বিভিন্ন জায়গায় প্রমাণ পাওয়া গিয়েছে, যেমন গুজরাটের নর্মদা উপত্যকা, গুজরাটের নর্মদা উপত্যকা, তাপ্তি উপত্যকা, সবরমতী উপত্যকা, এই জায়গাতেও এই মধ্যপ্রস্তর যুগের অনেকটা চিহ্ন পাওয়া গিয়েছে। তাছাড়া রাজস্থানের তিলওয়াড়া এবং বাগুর নামের, রাজস্থানের তিলওয়াড়া ও বাগুর নামের একটি জায়গায় এর চিহ্ন পাওয়া গিয়েছে। আরো অনেক জায়গায় এভাবে এগুলোর চিহ্ন পাওয়া গিয়েছে। সুতরাং এখান থেকে তেমন প্রশ্ন থাকবে না, তবু দেখে নিন ভালো করে, এই জায়গাগুলো বুঝতে সুবিধা হবে। তো এই চাইলে নোট করতে পারেন। তো এদের হাতিয়ারগুলো ব্যবহার করা যন্ত্রপাতিগুলি কিভাবে ছিল? এদের যে যন্ত্রপাতিগুলো ছিল, এই যন্ত্রপাতিগুলি খুব ছোট্ট আকারের ছিল। এদের ব্যবহার করা যন্ত্রপাতিগুলো খুব ছোট্ট আকারের ছিল, এবং এই যন্ত্রপাতিগুলোর সাদৃশ্য এখনকার অঙ্কে আমরা জ্যামিতি থেকে বিভিন্ন জ্যামিতি ব্যবহার করে থাকি, এই জ্যামিতির মতো এদের যন্ত্রপাতিগুলো ছিল, এবং এগুলো খুব ছোট্ট আকারের ছিল। সুতরাং এখান থেকে হয়তো কখনো প্রশ্ন থাকতে পারে যে কোন যুগের, এই স্টোন এজের কোন যুগের যন্ত্রপাতিগুলো জ্যামিতির সাথে সাদৃশ্য রয়েছে। সুতরাং এখান থেকে প্রশ্ন থাকতে পারে। তো যন্ত্রপাতিগুলো ব্যবহার করা তাদের যন্ত্রপাতি, এই মধ্যপ্রস্তর যুগের ব্যবহার করা যন্ত্রপাতিগুলো আমি বলেছি, আবারও বলছি যে এই সময়ের যন্ত্রপাতিগুলো খুব ছোট্ট আকারের ছিল, এবং এগুলোর সাদৃশ্য পুরোপুরি ভাবে রয়েছে অঙ্কে। আমরা যেভাবে জ্যামিতি ব্যবহার করে থাকি ঠিক ওইভাবে, জ্যামিতি ট্রায়াঙ্গেল, ট্রাপিজিয়াম, এগুলোর মতো এগুলোর ব্যবহার ছিল। এগুলোর লম্বা কতটুকু ছিল? 1 থেকে 8 সেন্টিমিটার পর্যন্ত। এই জায়গাটি ইম্পর্টেন্ট, এই জায়গাগুলো দেখে নিন, এই জায়গা থেকে কখনো প্রশ্ন থাকতে পারে। এই সময় যে যন্ত্রপাতি, মধ্যপ্রস্তর যুগের যন্ত্রপাতি, এগুলো ছোট আকারের ছিল। এই যন্ত্রপাতিগুলোর লম্বা কতটুকু ছিল? 1 থেকে 8 সেন্টিমিটার, এইটুকু এদের ছিল। আচ্ছা, আরেকটি কথা বলে নেই, এই প্রত্নপ্রস্তর যুগে, আমরা এখন পড়ছি মধ্যপ্রস্তর যুগ, এই প্রত্নপ্রস্তর যুগকে আবার 3টি ভাগে ভাগ করা হয় থাকে। আমি এগুলো বলিনি, কারণ এগুলো বলার তেমন প্রয়োজন মনে করিনি, এজন্য বলিনি। যেগুলোকে লোয়ার প্যালিওলিথিক এজ, মিডিল প্যালিওলিথিক এজ, আপার প্যালিওলিথিক এজ, এই 3টি ভাগে ভাগ করা হয়ে থাকে। এবং এই আপার প্যালিওলিথিক এজে এসে রাজস্থানের থর মরুভূমির দক্ষিণাংশে VN মিশ্রা নামের একজন প্রত্নতত্ত্ববিদ এখান থেকে কিছু শিল্প, কিছু যন্ত্রপাতি, কিছু বস্তু আবিষ্কার করেছিলেন, যেগুলোকে তিনি লুনি শিল্প নাম দিয়েছেন। এগুলো প্যালিওলিথিক এইজে প্রত্নপ্রস্তর যুগে। এই জায়গাটিকে মনে রেখো, হয়তো কখনো প্রশ্ন থাকলে কাজে আসতে পারে। কে করেছেন আবিষ্কার? VN মিশ্রা। এবং কোথায়? রাজস্থানের দক্ষিণাংশে একটি জায়গায় এগুলোর নাম দিয়েছেন লুনি শিল্প। আচ্ছা, তো এগুলোর যে যন্ত্রপাতিগুলোর আমরা পেলাম যে এই মধ্যপ্রস্তর যুগের যন্ত্রপাতিগুলোর লম্বা ছিল 1 থেকে 8 সেন্টিমিটার। এগুলো কিভাবে ছিল? যেমন আমরা বলতে পারি ত্রিভুজ আকৃতির, ট্রায়াঙ্গেল, ট্রাপিজ, এবং পয়েন্ট, তীক্ষ্ণাগ্র এবং পয়েন্ট, তীক্ষ্ণাগ্র আমরা যেটাকে বলে থাকি সাধারণত তীক্ষ্ণাগ্র। পয়েন্ট, তীক্ষ্ণাগ্র মানে তীক্ষ্ণ অগ্র, মানে এর
অগ্রভাগ যেগুলো যন্ত্রপাতির, এই যন্ত্রপাতির অগ্রভাগগুলো একদম এই মার্কার মতো তীক্ষ্ণ ছিল। তো এইগুলো আমরা সাধারণত দেখে থাকি অঙ্কের মধ্যে। ট্রাপিজিয়াম, ট্রায়াঙ্গেল আকৃতির যন্ত্রপাতি ছিল, ট্রাপিজিয়ামের আকৃতির যন্ত্রপাতি ছিল এবং তীক্ষ্ণাগ্র যন্ত্রপাতি তারা ওই সময় মধ্যপ্রস্তর যুগে ব্যবহার করত। তো এই যুগে এসে, আচ্ছা আমি এগুলো মুছে নিচ্ছি, এগুলো দেখে নিন ভালো করে। আচ্ছা, এই যুগে এসে আমি এখানে আর লিখছি না এই জায়গাগুলো, আমি শুধু বলে দিচ্ছি। এখানে এসে মানুষের তাদের যে জীবিকার সন্তান ছিল, জীবিকা যাযাবর পশুপালন, এবং এখানে কিছু অংশে, পুরোপুরি নয়, কিছু অংশে মানুষ তাদের খাদ্যবস্তুকে রান্না করে বা কিংবা পুড়িয়ে খাওয়ার প্রচলন ছিল। মানুষ আগুনের আবিষ্কার, প্রত্নপ্রস্তর যুগে মানুষ আগুন আবিষ্কার শিখেছে এবং মধ্যপ্রস্তর যুগে এসে কিছুটা ব্যবহার শিখেছে। সুতরাং মানুষ এখানে তাদের খাদ্যবস্তুগুলো কিছুটা পাক করে খেত, পুরোপুরি নয়। এবং মানুষের এই জীবিকা নির্বাহেরও ব্যবস্থা কি ছিল? যাযাবর পশুপালন, কিছুটা কৃষি, পুরোপুরি নয়, কিছুটা শিকার, ফলমূল, এগুলো দিয়ে মানুষ তাদের জীবিকা নির্বাহ করত এই প্রত্নপ্রস্তর যুগে। এবার আমরা পড়বো, আচ্ছা এখানে আরো একটি কথা বলে থাকি যে ভীমবেটকা, আদমগড়, মির্জাপুর এই জায়গাগুলোতে কিছু চিত্র আবিষ্কার হয়েছিল এবং চিত্রগুলো কোন সম্বন্ধীয়? অন্তিম সৎকার সম্বন্ধীয়, পশুপালন সম্বন্ধীয়, জন্মদান সম্বন্ধীয়, এইভাবে কিছুটা চিত্র আবিষ্কার হয়েছিল। এই চিত্রগুলোতে আরো একটি বিষয় আবিষ্কার হয়েছিল এখানে, যে মানুষকে কবর দেওয়ার, মানুষকে সমাধিস্থ করার একটি চিহ্ন এখানে পাওয়া যায়। তো এর থেকে একটি বিষয় প্রমাণ পাওয়া যায় যে মধ্যপ্রস্তর যুগে এসে মানুষের কিছুটা ধর্মীয় বিশ্বাস মানুষের কাছে জাগ্রত হয়েছিল। কারণ এখানে এসে মানুষ পরজন্মে বিশ্বাস করেছিল বলেই তো এখানে মানুষকে সমাধিস্থ করেছে। এগুলো মনে রেখো। প্রায় ঐতিহাসিকগণ বলে থাকেন যে মধ্যপ্রস্তর যুগে এসে মানুষের ধর্মীয় বিশ্বাস শুরু হয়েছে বলে ভাবা হয় এখান। তো আমরা এখন পড়ব নব্যপ্রস্তর যুগ। আচ্ছা, আমরা এবার পড়ব নব্যপ্রস্তর। আচ্ছা, আরো একটি বিষয় বলে নেই, এই প্রত্নপ্রস্তর যুগে মানুষ যে যন্ত্রপাতির মধ্যে, বিশেষ করে বস্তুর মধ্যে বাসনকোসন, বাসনপত্র এগুলো মানুষ ব্যবহার করত, এগুলো হাত দিয়ে গড়া মাটির বাসন। এগুলো আবার দেখো, মাটির বাসন কুমারের চক্র দিয়ে তৈরি করা মাটির বাসন নয়, এগুলো হাত দিয়ে গড়া, তাদের নিজ হাতে গড়া মাটির বাসন, এগুলো এখানে মানুষ ব্যবহার করত এই মধ্যপ্রস্তর যুগে। এবার আমরা আসি নব্যপ্রস্তর যুগ। এই নব্যপ্রস্তর যুগে এসে আমাদের অনেক কথা আছে। এই নব্যপ্রস্তর যুগের শেষের দিকে আমরা পাবো যে একটি সভ্যতা আছে, যে সভ্যতার নাম হলো মেহেরগড় সভ্যতা। এই মেহেরগড় সভ্যতা থেকে কিছুটা প্রশ্ন থাকে, এই প্রশ্নগুলোকে আমরা পুঙ্খানুপুঙ্খ ভাবে আলোচনা করব যে কোন জায়গা থেকে আমাদের প্রশ্ন আসতে পারে এবং কোথায়। আচ্ছা, তো এই নব্যপ্রস্তর যুগের সময়সীমা কি? সময়সীমা হলো 4000 বিসি থেকে 1800 বিসি, এই জায়গাগুলো। তো চিহ্ন পাওয়া স্থানগুলি কি কি? চিহ্ন পাওয়া স্থান, এই চিহ্ন পাওয়া স্থানগুলি কি কি? বেলুচিস্তানের মেহেরগড়, কিলগুল মোহাম্মদ, রানাগুন্ডাই। বেলুচিস্তানের মেহেরগড়, কিলগুল মোহাম্মদ, রানাগুন্ডাই, এই জায়গাগুলোতে, এই বেলুচিস্তানের এই জায়গাগুলোতে এই নব্যপ্রস্তর যুগের কিছুটা প্রমাণ পাওয়া গিয়েছিল।
এছাড়াও আরো কিছুটা জায়গায় এর প্রমাণ পাওয়া গিয়েছে, যেমন কাশ্মীরের বারজাহুম গাফক্রাল, এই জায়গাগুলোতে কাশ্মীরের বারজাহুমে বারজাহুম এই জায়গায় এর কিছু প্রমাণ পাওয়া গিয়েছে। আরো এভাবে বিভিন্ন জায়গায় প্রমাণ পাওয়া গিয়েছে, এই জায়গাগুলো আপাতত বলছি না। তো এই জায়গাগুলোতে এসে আবার মানুষের যন্ত্রপাতিগুলো এই প্রত্নপ্রস্তর যুগ এবং মধ্যপ্রস্তর যুগ থেকে আরো কিছু উন্নত ছিল। তো এই জায়গার যন্ত্রপাতিগুলো কি কি ছিল? হাড়ের ছিদ্রক, তাদের ব্যবহার করা যন্ত্রপাতি কি? যন্ত্রপাতিগুলো কি কি ছিল? হাড়ের ছিদ্রক, হাড়ের তীক্ষ্ণাগ্র, তারপর পাথরের ফলা, তামার সূচ, তারপর এলবেস্টার দিয়ে তৈরি করা ফুলদানি, এগুলো এখানে এসে পাওয়া গিয়েছিল। তো আপাতত এই জায়গাগুলো আপনারা দেখে নিন ভালো করে। আমাদের মেইন জায়গাগুলো যে ইম্পর্টেন্ট এই জায়গা থেকে আছে, এই জায়গাটি হলো মেহেরগড়। এই মেহেরগড় থেকে অনেকটি প্রশ্ন থাকে, এই মেহেরগড় সভ্যতা আমরাও ভালো করে দেখবো। তো এই নব্য প্রস্তর যুগের সময়সীমা আমরা জানলাম 4000 বিসি থেকে 1800 বিসি। চিহ্ন পাওয়া স্থানগুলো বেলুচিস্তানের মেহেরগড়, কিলকুল মোহাম্মদ, রানাগুন্ডাই, কাশ্মীরের বারজাহুম, আরো অনেক জায়গা আছে যে জায়গাগুলোতে এর প্রমাণ পাওয়া গিয়েছে। যন্ত্রপাতিগুলো হলো হাড়ের ছিদ্রক, হাড়ের তীক্ষ্ণাগ্র, পাথরের ফলা, তামার সূচ, এলবেস্টারের ফুলদানি, এভাবে আরো অনেকগুলো এখান থেকে পাওয়া গিয়েছে এইগুলো চিহ্ন। তারপর আরো একটি বিষয় এখানে পাওয়া গিয়েছে যন্ত্রপাতির মধ্যে, বিশেষ করে পেশাই পাথর, গ্রাইন্ডিং স্টোন। কোনো বস্তুকে পেশাই করার জন্য যে পাথর পাওয়া গিয়েছে এখানে, এটি হলো এখানের একটি জায়গা যে মানুষ তখন খাদ্যবস্তুগুলোকে অনেকটি পূর্ণাঙ্গভাবে খাওয়া দাওয়া পাক করে খাওয়া শিখে গিয়েছে, এই জায়গা থেকে এর প্রমাণ পাওয়া যায়। আচ্ছা, এই জায়গায় মানুষের ধর্মীয় বিশ্বাস কিন্তু অনেক বেশি ছিল। এই জায়গায় আরেকটি বিষয় থাকতে পারে, প্রশ্ন যদি আসে তাহলে উত্তর করে দিও। এই জায়গায় যে মানুষ যে পশুগুলো ব্যবহার করত, মানুষ এই জায়গায় এসে মানুষের জীবিকা নির্বাহের পথ ছিল কি? কৃষি। প্রধান জীবিকা ছিল কৃষি, শিকার, মধু সংগ্রহ, এগুলি ছিল। তো এই সময় যে মানুষের সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে জরুরি যে প্রাণীটিকে মানুষ ব্যবহার করত সেটি হলো কুকুর। কখনো প্রশ্ন থাকতে পারে যে নব্য প্রস্তর যুগে মানুষ কোন প্রাণীকে বেশি ব্যবহার করত? কুকুরকে মানুষ বেশি ব্যবহার করত এই নব্য প্রস্তর যুগে। তো আমি আশা করি এই জায়গাগুলো বুঝতে পেরেছো। আমরা এখন সোজা চলে যাব মেহেরগড় সভ্যতায়। এই জায়গাগুলো থেকে তেমন প্রশ্ন থাকে না, যেগুলো প্রশ্ন থাকে আমি এগুলো বলেই দিয়েছি। এখন মেহেরগড় সভ্যতা থেকে কি প্রশ্ন থাকতে পারে এই জায়গাগুলো আলোচনা করি। আচ্ছা, এখন আমরা আসি মেহেরগড় সভ্যতা। এই জায়গাটি খুব ইম্পর্টেন্ট, কিন্তু এই জায়গাটি নোট করে নিও যারা দেখছো। এই জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন থাকে, সুতরাং এই জায়গাগুলো নোট করে রাখবে। কিন্তু এই মেহেরগড় সভ্যতা থেকে ভারতবর্ষে প্রথম মানব সভ্যতার বিকাশের প্রমাণ পাওয়া যায় এই মেহেরগড় সভ্যতা থেকে। আর এই মেহেরগড়কে বেলুচিস্তানের রুটির ঝুড়ি বলা হয়ে থাকে। প্রশ্ন যদি কখনো আসে, কোথাও পেয়ে যাও, তাহলে উত্তর করে দিও চুপ মুজে। এই মেহেরগড়কে কি বলা হয়? বেলুচিস্তানের রুটির ঝুড়ি। কেন? এই মেহেরগড় থেকেই প্রথম কৃষির সম্ভাবনা এই মেহেরগড় থেকেই পাওয়া যায়। ঠিক আছে, তো এই মেহেরগড় সভ্যতা কখন আবিষ্কার হয়? কে আবিষ্কার করেছিলেন এই মেহেরগড় সভ্যতা? আচ্ছা, এই মেহেরগড় সভ্যতার সময়সীমা কেউ কেউ বলে থাকেন 9000 বিসি থেকে 1000 বিসি পর্যন্ত। কারণ
কেউ কেউ বলে থাকেন যে মধ্যপ্রস্তর যুগ এই 9000 বিসি থেকে শুরু হয়েছিল, কিন্তু আমরা এখানে পেয়েছি 4000 বিসি থেকে 4000 বিসি থেকে। তো এর মাঝামাঝি একটি সময়, এগুলো আনুমানিক সময়। তো এই মেহেরগড় সভ্যতা আবিষ্কার কখন হয়েছিল? আবিষ্কার হয়েছিল 1974 সালে। মেহেরগড় সভ্যতা, এই জায়গাগুলো ইম্পর্টেন্ট কিন্তু। মেহেরগড় সভ্যতা 1974 সালে, 1974 সালে আবিষ্কার হয়েছিল। জায়গাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রশ্ন থাকতে পারে কখনো। 4টি অপশন দেওয়া থাকতে পারে, একটি প্রশ্ন দেওয়া থাকতে পারে যে মেহেরগড় সভ্যতা কখন আবিষ্কার হয়েছিল, অপশন দেওয়া থাকতে পারে 4টি। এর মধ্যে এই 1974 যদি পেয়ে যাও তাহলেই তো আর কথা নেই, আনসার করে দিও। কারা আবিষ্কার করেছিল? দুজন ফরাসি নৃতত্ত্ববিদ, দুজন ফরাসি এক্সিবিটর, যারা এগুলোকে এক্সিবিট করেছিল। দুজন, যা ফ্রাসুয়া নামের একজন এবং রিচার্ড মিডো। কারা আবিষ্কার করেছিল? দুজন ফরাসি প্রত্নতত্ত্ববিদ, ফরাসি প্রত্নতত্ত্ববিদ যা ফ্রাসুয়া জারিজ বলা হয় নাম, যা ফ্রাসুয়া জারিজ এবং রিচার্ড মিডো। এই দুজন মানুষ, এই ফরাসি দুজন প্রত্নতত্ত্ববিদ এই মেহেরগড় সভ্যতার আবিষ্কর্তা। কত সালে? 1974। এই সময়ে যা ফ্রাসুয়া জারিজ এবং রিচার্ড মিডো, এই দুই ফরাসি প্রত্নতত্ত্ববিদ মেহেরগড় সভ্যতাকে আবিষ্কার করেছিলেন। আচ্ছা, এবার এই মেহেরগড় সভ্যতায় যে গবেষণামূলক নিবন্ধ, এই গবেষণামূলক নিবন্ধ কখন প্রকাশ হয়েছিল এবং এই গবেষণামূলক নিবন্ধ প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? এই মেহেরগড় সভ্যতার যখন প্রমাণ পাওয়া যায় তখন সায়েন্টিফিক আমেরিকান নামের একটি মার্কিন পত্রিকায়, সায়েন্টিফিক আমেরিকান নামের একটি মার্কিন পত্রিকায় প্রথম গবেষণামূলক নিবন্ধ প্রকাশ হয়। এই জায়গাটি খুব ইম্পর্টেন্ট কিন্তু। এই জায়গা, এখান থেকে প্রশ্ন থাকতে পারে। এই 3টি জায়গা থেকে, এই যে 3টি পয়েন্ট লিখেছি, এই 3টি পয়েন্টের মধ্যে থেকেই প্রশ্ন থাকার সম্ভাবনা খুব বেশি থাকে। আমি বারবার আগেও বলছি, এখনো বলছি, এই জায়গাটি ইম্পর্টেন্ট, এই জায়গাটি নোট করে নিও। মেহেরগড় সভ্যতা কখন আবিষ্কার হয়? 1974 সালে। কারা আবিষ্কার করেন? দুজন ফরাসি প্রত্নতত্ত্ববিদ যা ফ্রাসুয়া জারিজ এবং রিচার্ড মিডো। এবং এর গবেষণামূলক নিবন্ধ কোথায়, কোন পত্রিকায় প্রকাশিত হয়? সায়েন্টিফিক আমেরিকান নামে একটি মার্কিন পত্রিকায় প্রথম গবেষণামূলক নিবন্ধ প্রকাশিত হয়। এই জায়গাগুলোকে ভালো করে দেখে নাও। আচ্ছা, এই জায়গাগুলো কোথায় আবিষ্কার হয়, এই জায়গা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে কিছুটা মতপার্থক্য রয়েছে। তবুও আমি যে দুটি জায়গাটিকে বেশি গুরুত্ব দেওয়া হয়, সেই দুটো জায়গাগুলো কি কি আমি বলে দিচ্ছি। যে দুটো জায়গাকে বলা হয়, আর এইগুলো বলে আজকের মতো করে এখানেই সমাপ্ত করে দেব, ক্লাস তেমন লম্বা হবে না। বেলুচিস্তানের রাজধানী কুয়েটা শহর থেকে 150 কিলোমিটার দূরে। বেলুচিস্তান, যে প্রমাণ পাওয়া গেছে জায়গাগুলো,
বেলুচিস্তানের রাজধানী কোয়েটা শহর থেকে 150 কিলোমিটার দূরে বুলান গিরিপথের 150 কিলোমিটার দূরে বুলান গিরিপথের পাশে এর প্রমাণ পাওয়া যায়। এটি হলো একটি পয়েন্ট যে রাজস্থানের এই বেলুচিস্তানের রাজধানী কোয়েটা শহর থেকে 150 কিলোমিটার দূরে বুলান গিরিপথের পাশে এর প্রমাণ পাওয়া যায়। কিন্তু এছাড়াও আরো একটি কথা আছে যে উত্তরপ্রদেশ এবং গুজরাটের এই জায়গাগুলোকে মিলে এই নর্মদা উপত্যকার কাচ্ছি অঞ্চলে এই জায়গাগুলোর প্রমাণ পাওয়া যায়। এই নর্মদা উপত্যকার নয়, সিন্ধু উপত্যকার কাচ্ছি অঞ্চলে এর প্রমাণ পাওয়া যায়। এগুলো অনেকেই বলে থাকে। নর্মদা উপত্যকা নয়, সিন্ধু উপত্যকার কাচ্ছি অঞ্চলে এর প্রমাণ পাওয়া যায়। তো এই দুটি জায়গা যদি পরীক্ষায় প্রশ্ন থাকে, দুটি জায়গাকে মনে রেখে দিও। যদি এই কাচ্ছি অঞ্চলের, সিন্ধু উপত্যকার কাচ্ছি অঞ্চলের কোনো কথা পেয়ে যাও, কোনো অপশন থাকে, তাহলে এটি দিয়ে দেবে। আর যদি এটি না থাকে, বেলুচিস্তানের রাজধানী কোয়েটা শহর থেকে, এখান থেকে আরো একটি বিষয় পেয়ে গেলাম যে বেলুচিস্তানের রাজধানী কোথায়? বেলুচিস্তানের রাজধানী কোয়েটা শহর। তো এই কোয়েটা শহর থেকে 150 কিলোমিটার দূরে, 50 কিলোমিটার দূরে বুলান গিরিপথের পাশে এর প্রমাণ পাওয়া যায়। কিসের প্রমাণ? মেহেরগড় সভ্যতার প্রমাণ। এবং সিন্ধু উপত্যকার কাচ্ছি অঞ্চলে এর প্রমাণ পাওয়া যায়। তো আমরা এই মেহেরগড় সভ্যতা থেকে কি কি প্রশ্ন আসতে পারে এগুলো পেলাম। এই মেহেরগড় সভ্যতা কখন আবিষ্কার হয়? 1974 সালে। কারা আবিষ্কার করেন? দুজন ফরাসি নৃতত্ত্ববিদ, প্রত্নতত্ত্ববিদ। একজন হলেন ফ্রাঁসোয়া জারিজ এবং একজন রিচার্ড মিডো। এবং এর গবেষণামূলক নিবন্ধ কোথায় প্রকাশ হয়? এই গবেষণামূলক নিবন্ধ প্রথম প্রকাশিত হয় সায়েন্টিফিক আমেরিকান নামক একটি মার্কিন পত্রিকায়। এবং এর প্রমাণ কোথায় পাওয়া যায়? আমরা একটি প্রেফারেন্স পেয়েছি কি? বেলুচিস্তানের রাজধানী কোয়েটা শহর থেকে 150 কিলোমিটার দূরে বুলান গিরিপথের পাশে এর প্রমাণ পাওয়া যায়। এবং অন্যটি পেয়েছি সিন্ধু উপত্যকার কাচ্ছি অঞ্চলে এর প্রমাণ পাওয়া যায়। তো আমি আশা করি আপনারা সবাই এগুলো নোট করবেন, এগুলো পড়বেন। তো এখান থেকে হয়তো প্রশ্ন থাকতে পারে, যদি প্রশ্ন আসে। আচ্ছা, এখানে কিন্তু এই কৃষি সভ্যতা, এখানে আরো কিছু পাওয়া গিয়েছিল। এখানে কিছু শস্যাগারের প্রমাণ পাওয়া গিয়েছে। মানুষ যে কৃষি দিয়ে তাদের জীবিকা নির্বাহ করত, এর প্রমাণ পাওয়া যায় যে এখানে শস্যাগার পাওয়া গিয়েছে। এখানে মানুষের অন্যান্য পশুর সাথে যে সম্পর্ক, গবাদি পশুর সাথে যে সম্পর্ক, এই সম্পর্কের প্রমাণও এখান থেকে পাওয়া গিয়েছে। তারপর মানুষের ধর্মীয় বিশ্বাসের উপর যে প্রমাণ, এই জায়গা থেকে সবচেয়ে বেশি পাওয়া গিয়েছে। কারণ মানুষ যখন সমাধিস্থ করত, তখন পুরুষ মানুষদের সাথে বিভিন্ন যন্ত্রপাতি, বিভিন্ন বস্তুগুলো মানুষ, ছুরির ফলা, চপার, ক্রেপার, এইগুলো আছে এগুলোকে এই অন্তিম সৎকারের মধ্যে এগুলোকে দাফন করে দিত, সমাধিস্থ করে দিত। এবং মহিলাদের সাথে দুধ দোয়ানোর বালতি বা কোনো পাত্র, এই বস্তুগুলোকে মহিলাদের সাথে সমাধিস্থ করে দিত। তো এখান থেকে আমরা একটি বিষয় প্রমাণ পাই যে পুরোপুরি যে জায়গা, এই পুরোপুরি জায়গা থেকে একটাই প্রমাণ পাওয়া যায় যে মানুষের কৃষি জীবিকা নির্বাহ করত, এর প্রমাণ এখান থেকে। তো আশা করি সবাই এই জায়গা পর্যন্ত বুঝতে পেরেছেন, ভালো লাগবে। তো আমি তো এতক্ষণ এখানে পড়ালাম, আপনারাও পড়লেন।
তো যদি সবশেষে যদি একটি লাইক না দেন, শেয়ার না দেন, তাহলে কেমন হয়? ভালো তো লাগে না। আর সবকিছুর পর আজকের ক্লাস কেমন হলো? ভালো লেগেছে না খারাপ লেগেছে? কেমন হয়েছে? এখান থেকে আপনারা কিছু শিখতে পেরেছেন কি না? এই জায়গাগুলো কমেন্ট বক্স আছে, ওখানেই বলে দিও। সবশেষে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পড়ো মন দিয়ে, কোনো পরীক্ষা ক্র্যাক করো। আমি নিজেও ছাত্র, আপনারা সাথেও আছি, আমিও পড়ছি, আপনারাও পড়ুন। আমরা সবাই একসাথে, মানুষ মানুষের জন্য। টেক কেয়ার, বাই বাই।